সমষ্টিগতভাবে মনে করে শ্রমিক শ্রেণীর ক্ষমতা হবে, অথবা মেহনতি মানুষের ক্ষমতা হবে, অথবা এমন লোকগুলোর ক্ষমতা হবে যারা ক্ষমতা পেলে সমাজটা সত্যি সত্যি বদলাতে পারে। এই জন্যই আমি শুনেছি, অবশ্যই যদি আমি বলি, মিরাজুল ইসলাম আব্বাসীর সঙ্গে আমার এরকম কোনো শত্রুতা ছিল না। আমি তাকে দেখেছি কয়েকবার, ওই যেরকম মানে শুভেচ্ছা বিনিময়ের মতো, সালাম বিনিময়ের মতো এইরকম একটা সম্পর্ক ছিল। কিন্তু অন্যদের কাছে শুনেছি, হারুনের কাছে তো শুনেছি, আমার মনে হয়েছে এরকম একটা মানুষ তিনিও ছিলেন যিনি দলটার প্রতি নিবেদিত ছিলেন। এখন আমাদের রাজনীতির সবচেয়ে বড় ক্রাইসিস এটাই, নিবেদনের অভাব। যিনি যে দল করছেন তিনি সেই দলের প্রতি নিবেদিত। আমরা যখন জাসদ করেছি, এখানে মোশতাক আছে, ফিরোজও আছে, সেও বলবে আমরা চূড়ান্ত খারাপ পরিস্থিতির মধ্যে লড়াই করেছি। আমাদেরকে একটা গণসংগঠন করতাম, আমাদেরকে শেখ মুজিবের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য অস্ত্র নিতে হয়েছিল। আমি দেখতে শুনতে তো মোটামুটি ভালোই, আমার গায়ের রং ভালো, আমাকে গ্রামে পাঠানো হয়েছিল, গ্রামে আমি বেরোতে পারতাম না। লোকে দেখলেই বলতো এই লোকটা কোথা থেকে আসলো, মানে আমি গ্রামে মিশবো কিভাবে। কিন্তু তারপরেও আমাকে গ্রামের মধ্যে কাজ করতে হয়েছে, সাধারণ মানুষের মধ্যে। কোনোদিন একবার মনে হয়নি এরকম করার চাইতে শেখ মুজিবের সরকারের সাথে একটু আপোষ টাপোষ করলেই তো ভালো হতো। কোনোদিন মাথার মধ্যে চিন্তা আসেনি, আমাদের দলের কারোর মধ্যে এরকম ভাবনা দেখিনি। যারা এখন ইতিহাস পড়তে আগ্রহী আছেন, যারা খোঁজ খবর নিতে চান, তারা দেখেন স্বাধীনতার পরের ইতিহাস এই পর্যন্ত 54 বছরে যদি খোঁজেন, তাহলে এর মধ্যে সবচাইতে বেশি ইতিহাস হলো লড়াইয়ে। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি, গণতন্ত্রের জন্য লড়েছি, শোষিত মানুষের জন্য লড়েছি। হ্যাঁ, একসময় বলতাম সমাজতন্ত্রের জন্য লড়েছি, এখন সমাজতন্ত্র আমি বলি না, কিন্তু অনেকে তো তার জন্য লড়াই করে। কিন্তু এখন পরিস্থিতিটা এরকম, কি অবাক বিষয়, একটা দল নতুন করে গঠিত হলো যাদের অধিকাংশ সদস্য এই 24-এর অভ্যুত্থানের নেতা ছিল। আমি এনসিপির কথা বলছি। এবং যে যুবকরা সেই লড়াইটা করলো, তারা একসময় বলল যে দেখি কার সঙ্গে মেলে, বিএনপির সঙ্গে নাকি জামাত ইসলামের সঙ্গে। মানে একটা দর কষাকষির বিষয় হয়ে গেল রাজনীতি, এবং সেটা প্রকাশ্যে বললাম। এবং তারপরে যখন মনে হলো, তখন দেখলাম যে না, বিএনপির সাথে দর কষাকষি করে সুবিধা করা যাচ্ছে না, অতএব জামাতের সাথে বেশি। মানে আমি অবাক হয়ে যাই, আমার সমস্ত নিবেদন, আমার সমস্ত ভালোবাসা এই ছাত্র কর্মীদের, এই যুবকদের মধ্যে করে আছে। এখনো পর্যন্ত আমি মনে করি তারা ঘুরে দাঁড়াতে পারে এবং তারা এই সমাজ বদলাবার জন্য অনেক বড় কাজ করতে পারে। পৃথিবী জুড়ে একটা দেখে রাজনীতির প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন রাজনীতি শুরু করেছি, তখন আমাদের দলের সাথে সদস্য হতে হতো, দলটা বড় করতে হতো এবং দলের নির্দেশ অনুযায়ী চলতে হতো। আর এখন যারা অভ্যুত্থান করছে, সেটা ওই ককরোচ পার্টি বলেন অথবা আমাদের দেশের পার্টি বলেন, ওরা পার্টিতেই বিশ্বাস করে। ওরা মনে করে যেখানে অন্যায় দেখবো তার বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে, এবং এই বিদ্রোহ করতে করতেই একসময় বিদ্রোহের আগুন জ্বালিয়ে যারা অত্যাচারী তাদেরকে পরাজিত করবে। এবং ঘটনাটা তাই ঘটেছে, বাংলাদেশে হয়েছে, নেপালে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, এখন ইন্ডিয়াতে পর্যন্ত হয়ে যাচ্ছে। তারপরে আন্দোলনের ফর্ম নিয়ে আমাদেরকে ভাবতে হবে যে কিরকম আন্দোলন হবে। জীবনে কোনো পার্টি করে নাই, হিজ অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিজম একটা শব্দ বেরিয়েছে, আমি তো প্রথম ভালো করে বুঝতামই না আমার চেয়ে বড় অ্যাক্টিভিস্ট কি আছে। আমি দিন রাত 24 ঘন্টা পার্টির বাইরে কিছু করি না। আমার চেয়ে বড় অ্যাক্টিভিজম কিরকম করি, আমি তো অ্যাক্টিভিস্ট করি, আমাকে অ্যাক্টিভিস্ট বলা হচ্ছে না। যারা অ্যাক্টিভিস্ট তারা যখন আমার সাথে কথা বললেন, তখন তাদেরকে বললাম তো তোমরা পার্টি করো না কেন? বলে না ভাই, পার্টি করার থেকে এইভাবে বিদ্রোহ করাতেই লাভ বেশি। সোশ্যাল মিডিয়া এখন এরকম করে নিজেদের ওপিনিয়নকে প্রচার করবার সুযোগ করে দিয়েছে যে আপনি যে বিক্ষুব্ধতা খুব সহজে বলতে পারেন। আপনি একা, কিন্তু আপনার বিক্ষোভের কথা আপনি লাখো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, এবং সেই লাখো মানুষ আপনার বিক্ষোভের সাথে একসাথে হতে পারে, এবং তারা একসাথে মিলে হঠাৎ করেই একদিনে একটা পোস্টের উপরে শহীদ মিনারে 5-10 করতে করতে 50,000 লোক জড়ো হতে পারে। অথচ আমরা যে দল করছি, এই যে আজকের ব্যাপারটাই দেখেন, আবুল কাসেম ফজলুল হকের মতো মানুষের জন্য স্মরণসভা, সেই স্মরণসভা সংগঠিত করার জন্য নিশ্চয়ই হারুন বা সোনার বাংলা পার্টি যথাসাধ্য চেষ্টা করেছে। যথাসাধ্য চেষ্টা করবার পারি, সাধ্য কি এইটুকুই?
আচ্ছা, যদি এটা না হয় এরকম যে কোনো পার্টি করে নাই, ফেসবুকে কাজ করেছে, ওই যে সেন্টার কি নাম, অভিজিৎ কি যেন কমিউনিস্ট পার্টি, ওই রকম কেউ হতো, সেরকম যদি কিছু হতো তাহলে তো লাখো মানুষ হয়ে যেত, কিন্তু ওইটা হচ্ছে না। এখন পৃথিবীটা বদলে গেছে, চিন্তাটা বদলে গেছে, মননটা বদলে গেছে, আমাদেরকে ভাবতে হবে। ভাবার কথা আমি বলি, দেখেন একটা পরিণতির কিন্তু আমরা ভাবছি, আমি বিদ্রোহ করছি, এই জিএনটি যাদেরকে বলছি তারা বিদ্রোহ করছে, গুড়িয়েও দিচ্ছে, বদলেও দিচ্ছে, সরকার উৎখাত করছে, কিন্তু নতুন সরকার গঠন করতে পারছে না। কোথায় সাকসেসফুল হয়েছে? জিতেছে, কিন্তু যে দেশটা চায়, যে সমাজটা চায়, সেই সমাজ তো তারা আনতে পারেনি, কারণ তাদের নিজেদের মধ্যে আইডিয়ার কোনো মিল নাই। বাংলাদেশেই দেখেন, এত বড় একটা শক্তি শেখ হাসিনা, আমরা এতগুলো দল মিলে 15 বছর ধরে কিছু করতে পারলাম না, ওরা 40 দিনের মধ্যে একদম পুরো দান উঠে দিল, কিন্তু দেবার পরে তারা জানে না এরপরে কি করতে হবে। অতএব কি করা যায়? ডক্টর ইউনূস বিশাল নোবেল পেয়েছে, তাকে নিয়ে আসো। সেই লোক যে এই অভ্যুত্থানের মধ্যেই নেই, তার মাথার মধ্যে যে বিপ্লব নাই, তিনি যে আবার কনস্টিটিউশনের কাছে চলে যাবেন, তিনি যে কনস্টিটিউশনের কাছে যাবার কারণে আবার শেষ পর্যন্ত চুপটু ফিরে আসবে, ওরা বুঝতে পারে। এবং এইরকম পরিণতি আমরা অধিকাংশ জায়গায় দেখি। আজকে কি হয়েছে? সেই জায়গাতে নতুন করে যখন আমরা বলছি জুলাই সনদের সাথে বেইমানি করা হয়েছে, 21 জুলাইয়ের চেতনার সাথে বেইমানি করা হয়েছে, তারা কিন্তু আবার বলছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন। মানুষ তো বেগুন হয়ে যাবে, মানুষ তো এমনিতে জুলাই সনদ কি তাই বুঝবে না। আন্দোলন কখনো বই পড়ে পড়ে কিন্তু হয় না, বই পড়ে সেই সমস্ত মানুষ যারা বইকে ট্রান্সলেট করতে পারে জনগণের ভাষায় এবং জনগণের সাথে কানেক্ট করতে পারে, জনগণকে সংগঠিত করতে পারে, সেই নেতৃত্ব, সেই পার্টি। কিন্তু এইখানে ওই বই পড়ে পড়ে কানেক্ট করা হয় না, হয়নি। সেই জন্য জনগণের সাথে কানেক্ট করেছেন, তারপরে ক্ষমতা ঠিক মতো গঠন করতে পারেননি, দেশ পরিচালনা করতে পারেননি, গভর্নেন্স বলে যে শব্দ আছে, শাসন ব্যবস্থা, তার সাথে নিজেরা এটাকে কানেক্ট করতে পারেননি বলে আপনি আপনার জায়গায় পৌঁছাতে পারেননি।